ধরুন কেউ তার ভালোবাসার মানুষকে একটা চিঠি লিখছে, আর চিঠির একদম শুরুতেই সে লিখল, তোমার চোখ মোটেও সূর্যের মতো উজ্জ্বল নয়, আর তোমার নিঃশ্বাস থেকে কেমন যেন একটা সাধারণ গন্ধ বেরোয়। হ্যাঁ, মানে এরকম চিঠি পেলে তো সম্পর্ক ওখানেই শেষ। রীতিমতো তুলকালাম কাণ্ড ঘটে যাবে। ঠিক একদম তাই। যে কেউ ভাববে এটা তো অপমান, কিন্তু আজ থেকে প্রায় 400 বছরেরও বেশি সময় আগে উইলিয়াম শেক্সপিয়ার ঠিক এই কাজটাই করেছিলেন। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এই আপাতদৃষ্টিতে রোম্যান্স বিরোধী মনে হওয়া কবিতাটি কিন্তু সাহিত্যের ইতিহাসের অন্যতম সেরা আর গভীর একটা প্রেমের কবিতা। হ্যাঁ, আর আজকের এই বিস্তারিত আলোচনায় আমরা শেক্সপিয়ারের সেই বিখ্যাত সনেট 130 নিয়ে কথা বলবো। মানে আমরা একটু গভীরে গিয়ে দেখার চেষ্টা করব কেন তিনি এমনটা লিখেছিলেন। আর কিভাবে তিনি তখনকার সমাজের বিষাক্ত সৌন্দর্যের মানদণ্ডকে একেবারে ভেঙে চুরমার করে দিয়েছিলেন। তো আলোচনাটা শুরু করার আগে আমাদের একটু পিছনের দিকে তাকাতে হবে। ধরুন 1590-এর দশকে, মানে এলিজাবেথীয় যুগে, যখন এই কবিতাটি লেখা হচ্ছে, তখনকার সাহিত্যিক পরিবেশটা ঠিক কেমন ছিল? সেই সময়টাকে বুঝতে হলে আমাদের প্রথমে পেট্রার্কিয়ান সনেট এবং ব্লেজন রীতির কথা জানতে হবে। চতুর্দশ শতাব্দীতে ইতালিয়ান কবি পেট্রার্ক এই ধরনের প্রেমের সনেটগুলো খুব জনপ্রিয় করেছিলেন। আচ্ছা, এই ব্লেজন রীতিটা আসলে কি? মানে এর মূল বিষয়টা কি ছিল? ব্লেজন মূলত এক ধরনের সাহিত্যিক ক্যাটালগ বা তালিকা বলতে পারেন। কবিরা নারীদের শরীরের প্রতিটি অঙ্গকে আলাদা করতেন এবং সেগুলোকে প্রকৃতির সবচেয়ে সুন্দর, নিখুঁত আর অতি প্রাকৃতিক বস্তুর সাথে তুলনা করতেন। মানে চোখ হয়ে যেত সূর্য, আর দাঁত হতো মুক্ত। ঠিক তাই। আর চুলকে বলা হতো সোনার সুতো। এলিজাবেথীয় যুগে ইংল্যান্ডের কবিরা এই রীতির জন্য আক্ষরিক অর্থেই পাগল ছিলেন। এটা তো এক ধরনের অদ্ভুত অ্যানাটমিক্যাল ক্যাটালগ বা দেহতত্ত্বের তালিকার মতো শোনায়। একদম। মানে একজন আস্ত মানুষকে ভালো না বেসে তাকে যেন টুকরো টুকরো করে কেটে এক একটা জড় বস্তুর সাথে তুলনা করা হচ্ছে। তাহলে কাদের নিয়ে লেখা হতো এগুলো? মানে এটা কি কবিদের নিজেদের পাণ্ডিত্য দেখানোর একটা উপায় ছিল? ঠিক এই জায়গাটাতেই ব্লেজন রীতির আসল মনস্তত্ত্ব লুকিয়ে আছে। ঐতিহাসিকভাবে দেখলে এই কবিতাগুলো আসলে সেই নারীদের নিয়ে ছিলই না। এটা ছিল পুরুষ কবিদের নিজেদের মধ্যে এক ধরনের অঘোষিত প্রতিযোগিতা। কে কত কঠিন শব্দ ব্যবহার করতে পারে, তাই তো? হ্যাঁ, কে কত অদ্ভুত আর বিশাল সব উপমা টানতে পারে। যাকে নিয়ে কবিতা লেখা হচ্ছে সেই রক্তমাংসের মানুষটার কোনো অস্তিত্ব বা ব্যক্তিত্বই সেখানে থাকত না। তাকে একটা অসম্ভব বেদিতে বসিয়ে পূজা করা হতো। হুম, এটা শুনলে কিন্তু বর্তমান যুগের সোশ্যাল মিডিয়ার কথা মনে পড়ে যায়। সেই আমলের ব্লেজন রীতি ছিল যেন বর্তমান যুগের সোশ্যাল মিডিয়ার বিউটি ফিল্টারের মতো। খুব সুন্দর একটা তুলনা দিয়েছেন। ফিল্টার যেমন মুখের সমস্ত দাগ, অসম্পূর্ণতা ঢেকে দিয়ে একটা অবাস্তব, একটা প্লাস্টিকের মতো চেহারা তৈরি করে। ঠিক ব্লেজেব রীতিও ঠিক সেইভাবেই বাস্তব মানুষকে লুকিয়ে একটা অলিক রূপ দাঁড় করাতো। আর শেক্সপিয়ার তো তাহলে সেই যুগে বসে এই ফিল্টারবিহীন বা নো ফিল্টার একটা মানসিকতার সূচনা করেছিলেন। হ্যাঁ, আর এই ফিল্টার ভাঙার কাজটাকেই সাহিত্যের ভাষায় বলা হয় কন্ট্রে ব্লেজেন। তিনি মূলত অন্য কবিদের এই অন্ধ অনুকরণের আর অবাস্তব তুলনার চরম সমালোচনা করছিলেন। তাহলে চলুন একটু কবিতার ভেতরে ঢোকা যাক। কবিতার শুরুতেই তো একটা বেশ বড়সড় ধাক্কা। প্রথম লাইনটা হলো, মাই মিস্ট্রেস আইজ আর নাথিং লাইক দ্য সান। মানে আমার প্রেমিকার চোখ মোটেও সূর্যের মতো নয়। প্রথম লাইনেই তিনি যেন একটা বিস্ফোরণ ঘটিয়েছেন। কারণ সূর্য হল আলো বা দেবতার প্রতীক। প্রেমিকার চোখে সূর্যের সাথে তুলনা করাটা তখন একটা অলিখিত নিয়ম ছিল। আর তিনি শুরুতেই সেই নিয়মকে অস্বীকার করলেন। এরপর তিনি বলছেন, কোরাল ইজ ফার মোর রেড দ্যান হার লিপস রেড। মানে তার ঠোঁট প্রবালের মতো টুকটুকে লাল নয়। হ্যাঁ, আর তৃতীয় লাইনে গিয়ে তিনি বলছেন, ইফ স্নো বি হোয়াইট ওয়াই দেন হার ব্রেস্টস আর ডান। অর্থাৎ তুষার যদি সাদা হয় তবে তার ত্বক ধূসর বা ডান। দাঁড়ান, এই ডান বা তামাটে ত্বকের বিষয়টা নিয়ে একটু কথা বলা দরকার, কারণ তুষারের মতো সাদা ত্বক তো সেই সময় একটা বিশাল ব্যাপার ছিল। শুধু বিশাল ব্যাপার নয়, এলিজাবেথীয় যুগে সাদা ত্বক ছিল চরম আভিজাত্যের প্রতীক। সেই সময়ে রানী এলিজাবেথ তার মুখে এক ধরনের বিষাক্ত সীসা মিশ্রিত মেকআপ ব্যবহার করতেন। হ্যাঁ, যেটাকে ভেনিশিয়ান সেরুস বলা হতো, তাই তো? একদম ঠিক। এর ফলে তার ত্বক একদম ভূতের মতো সাদা দেখাত। এই সাদা ত্বকের অর্থ ছিল যে সেই মানুষটিকে রোদে পুড়ে কাজ করতে হয় না, সে অত্যন্ত ধনী। অন্যদিকে যাদের ত্বক তামাটে ছিল, ধরে নেওয়া হতো তারা সাধারণ শ্রমজীবী মানুষ। ঠিক।
তার মানে শেক্সপিয়ার যখন বলছেন তার প্রেমিকার ত্বক তামাটে, তখন তিনি শুধু সৌন্দর্যের মানদণ্ডকেই ভাঙছেন না। তিনি শ্রেণীবিভাজন বা আভিজাত্যের একটা বড় অহংকারকে মাটিতে নামিয়ে আনছেন। একদম। তিনি বুক ফুলিয়ে স্বীকার করে নিচ্ছেন যে তার প্রেমিকা কোনো অতি ধনী, সীসামাখা অভিজাত নারী নয়, বরং একজন সাধারণ, রোদে পোড়া রক্তমাংসের মানুষ। এটা কিন্তু বিশাল একটা স্টেটমেন্ট। কিন্তু এর পরের লাইনেই আমার একটা খটকা আছে। তিনি বলছেন, ইফ হেয়ার্স বি ওয়াইজ, ব্ল্যাক ওয়ায়ার্স গ্রো অন হার হেড। মানে চুলের তুলনা যদি তারের সাথে করা হয়, তবে তার মাথায় সোনালি নয়, কালো তার জন্মায়। হ্যাঁ, ঠিক এই জায়গাটাতে। মানে চুলের তুলনা কালো তারের সাথে। এটা কি একটু বেশি রূঢ় হয়ে গেল না? প্রথম দেখায় যে কারোর মনে হতে পারে কবি বোধহয় তার প্রেমিকাকে চূড়ান্ত অপমান করছেন। আজকের দিনে বসে শুনলে রূঢ় মনে হওয়াই স্বাভাবিক, কিন্তু আমাদের বুঝতে হবে শেক্সপিয়ার এখানে মূলত একটি প্রচলিত উপমাকে বা সিমিলিকে ব্যঙ্গ করছেন। মানে অন্যান্য কবিরা যে সোনালী চুলকে সোনার তার বলতেন, সেটাকে। হ্যাঁ, ঠিক তাই। তার বা ওয়ায়ার শব্দটি তখন গয়নার ক্ষেত্রে ব্যবহৃত হতো। শেক্সপিয়ার সেই ম্যাটাফারটাকে টেনে এনে বললেন, ঠিক আছে, চুলকে যদি তোমাদের তার বলতেই হয়, তবে আমার প্রেমিকার মাথায় সোনার নয়, কালো তার আছে। আচ্ছা, বুঝতে পেরেছি। মানে তিনি প্রেমিকাকে অপমান করছেন না, বরং সেই যুগের কবিদের অবাস্তব তুলনাগুলোকে সরাসরি নাকচ করে দিচ্ছেন। তিনি বলছেন, আমার প্রেমিকা যেমন, সে তেমনই। তাকে জোর করে সূর্য, তুষার বা সোনার খনি বানানোর দরকার নেই। এতক্ষণ তো গেল দৃষ্টি বা ভিজুয়াল দিকগুলো, কিন্তু একটা মানুষের সৌন্দর্য তো কেবল চোখের দেখায় সীমাবদ্ধ থাকে না। এরপর তো তিনি অন্যান্য ইন্দ্রিয়ের দিকে এগোচ্ছেন। হ্যাঁ, তিনি পঞ্চম এবং ষষ্ঠ লাইনে বলছেন যে তিনি অনেক দামাস্ক গোলাপ দেখেছেন, যাতে লাল ও সাদা রং মেশানো থাকে, কিন্তু তার প্রেমিকার গালে তিনি এমন কোনো মিথ্যে গোলাপি আভা দেখতে পান না। আর এরপরই তো সেই বিখ্যাত বা কুখ্যাত লাইনটা আসে, মানে ঘ্রাণের বিষয়টা। সপ্তম ও অষ্টম লাইনে কবি বলছেন, অ্যান্ড ইন সাম পারফিউমস ইজ দেয়ার মোর ডিলাইট দ্যান ইন দ্য ব্রেথ দ্যাট ফ্রম মাই মিস্ট্রেস রিক্স। হ্যাঁ, রিক্স শব্দটা এখানে খুব গুরুত্বপূর্ণ। মানে কিছু সুগন্ধি তার প্রেমিকার নিঃশ্বাসের চেয়ে বেশি আনন্দদায়ক, আর নিঃশ্বাস থেকে রিক্স বা দুর্গন্ধ বের হয়। এটা কিভাবে একটা প্রেমের কবিতা হতে পারে? এটা আধুনিক পাঠকদের জন্য সবচেয়ে বিভ্রান্তিকর একটা জায়গা, কারণ আজকে আমরা রিক্স শব্দটিকে খুব বাজে দুর্গন্ধ হিসেবেই জানি, ডাস্টবিনের গন্ধের মতো। ও আচ্ছা, তাহলে তখনের অর্থ কি ছিল? এলিজাবেথীয় যুগে শব্দটির অর্থ এতটা নেতিবাচক ছিল না। তখনের অর্থ ছিল কেবল নিঃশ্বাস ত্যাগ করা বা এমন কিছু যা থেকে ঘ্রাণ ছড়ায়। তার মানে শেক্সপিয়ার এখানে বলছেন না যে তার প্রেমিকার মুখে দুর্গন্ধ? একদমই না। তিনি কেবল বাস্তবতার কথা বলছেন, যে মানুষের মুখের গন্ধ পারফিউম বা কৃত্রিম সুগন্ধির মতো হতে পারে না, আর এটাই স্বাভাবিক। মানে পারফিউমের সুগন্ধ পারফিউমেই মানায়, মানুষের নিঃশ্বাসে নয়। এটা জানার পর পুরো লাইনটার অর্থই বদলে গেল। তিনি আসলে কৃত্রিমতার বিরুদ্ধে গিয়ে মানবিকতাকে উদযাপন করছেন। ঠিক। এর পরের স্তবকে তিনি শব্দের দিকে যান। কবি বলছেন তিনি তার প্রেমিকার কথা শুনতে ভালোবাসেন, যদিও সঙ্গীতের সুর তার চেয়ে অনেক বেশি মধুর। আর হাঁটা চলার ব্যাপারে তিনি বলেছেন, দেবীরা যখন হাঁটেন তখন তারা বাতাসে ভাসেন, কিন্তু তার প্রেমিকা একদম সাধারণ মানুষের মতোই মাটিতে পা ফেলে হাঁটেন। এই অংশটিতে এসে খেয়াল করবেন, এতক্ষণ তিনি কেবল নেতিবাচক তুলনা টানছিলেন, সূর্যের মতো নয়, গোলাপের মতো নয়, কিন্তু এখানে এসে তিনি প্রথমবার সরাসরি একটি ইতিবাচক কথা বললেন। আই লাভ টু হিয়ার হার স্পিক। আমি তার কথা শুনতে ভালোবাসি। হ্যাঁ, এখানে তিনি যেন বাহ্যিক সৌন্দর্যের গণ্ডি পেরিয়ে প্রেমিকার ব্যক্তিত্বের প্রেমে পড়ার কথা বলছেন। আর এখানে একটা চমৎকার কাঠামোগত বিষয়ও আছে। আমি এটা খেয়াল করেছি, কবিতার শুরুতে লাইনগুলো খুব থেমে থেমে এগোচ্ছিল। হ্যাঁ, একটু কাঠখুট্টাভাবে। কিন্তু যখনই তিনি কথা বলা আর হাঁটা চলার বর্ণনা দিচ্ছেন, লাইনগুলো যেন একে অপরের ঘাড়ের ওপর দিয়ে গড়িয়ে পড়ছে। মনে হচ্ছে আবেগটা এত বেশি যে তিনি আর ছন্দটাকে আটকে রাখতে পারছেন না। এটা অসাধারণ একটা পর্যবেক্ষণ। সাহিত্যের ভাষায় একে বলা হয় এনজাবমেন্ট বা প্রবাহমানতা। এর মানে হলো একটি লাইনের চিন্তা সেই লাইনেই শেষ না হয়ে পরের লাইনে গড়িয়ে যায়। শেক্সপিয়ার ইচ্ছাকৃতভাবে এটা করেছেন, তাই না? একদম। যখন তিনি তার প্রেমিকার সম্পূর্ণ জীবন্ত ব্যক্তিত্বের কথা ভাবছেন, তখন তার আবেগের গতি বেড়ে যাচ্ছে। একটি স্থির চিত্রের চেয়ে একজন জীবন্ত মানুষের আবেদন যে অনেক বেশি, সেটা তিনি এই গঠন দিয়ে বুঝিয়ে দিলেন। দেবীরা হয়তো হাওয়ায় ভাসেন, কিন্তু রক্তমাংসের একজন মানুষ যে মাটিতে পা ফেলে হাঁটে, সেই সাধারণ নারীটি কবির কাছে সবচেয়ে বিশেষ।
আর এরপরই কবিতাটি তার ক্লাইম্যাক্স বা ভোল্টাতে পৌঁছায়। হ্যাঁ, ভোল্টা বা মোড়। ১৪ লাইনের এই সনেটের শেষ ২ লাইনে, যাকে কাপলেট বলা হয়, সেখানে এসে পুরো হিসাব বদলে যায়। এই শেষ ২ লাইন তো সত্যিই গায়ের লোম দাঁড় করিয়ে দেওয়ার মতো। এতক্ষণ ধরে তিনি যা যা নেতিবাচক কথা বলেছেন, এখানে এসে যেন তার সবকিছুর জবাব দিয়ে দিলেন। লাইন দুটো একবার বলুন তো। হ্যাঁ, তিনি বলছেন, "অ্যান্ড ইয়েট বাই হেভেন আই থিঙ্ক মাই লাভ এজ রেয়ার অ্যাজ এনি শি বেলাইডেড উইথ ফলস কম্পেয়ার্স।" অর্থাৎ, স্বর্গের কসম, আমার প্রেমিকা ঠিক ততটাই দুর্লভ এবং বিশেষ যতটা অন্য কোনো নারীকে মিথ্যা উপমা দিয়ে অতিরঞ্জিত করা হয়। এই লাইন দুটোর ভেতরে যে একটা কাঠামোগত চাতুর্য বা জিনিয়াস কাজ করছে, সেটা নিয়ে যদি একটু বলতেন। পুরো কবিতাটি শেক্সপিয়ার লিখেছেন আয়াম্বিক পেন্টামিটার ছন্দে। এটি এমন একটি ছন্দ যা শুনতে অনেকটা মানুষের হৃৎপিণ্ডের ধুকপোকানির মতো লাগে। দাদম দাদুম, একটা দুর্বল মাত্রার পর একটা সবল মাত্রা। কিন্তু ১৩ নম্বর লাইনে এসে ওই বাই হেভেন বলার সময় তো ছন্দে একটা হোঁচট লাগে। একদম ঠিক ধরেছেন। ১৩ নম্বর লাইনে যখন কবি বাই হেভেন বা স্বর্গের কসম খাচ্ছেন, তখন সেখানে অ্যানাপেস্ট ছন্দের ব্যবহার হয়েছে, অর্থাৎ পরপর দুটি দুর্বল মাত্রার পর একটি সবল মাত্রা। এটা কি ওই মসৃণ প্রবাহে এক ধরনের হিকাব বা ছন্দপতন তৈরি করে? হ্যাঁ, আর কেন শেক্সপিয়ার এমনটা করলেন? কারণ তিনি যখন তার ভালোবাসার তীব্রতা বোঝাতে স্বর্গের কসম খাচ্ছেন, তখন তিনি এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছেন যে তার কণ্ঠ ভারী হয়ে এসেছে। এই ছন্দপতনটি আসলে তার অকৃত্রিম আবেগের বহিঃপ্রকাশ। এতক্ষণ যে কবি অত্যন্ত ধীরস্থির ছিলেন, ভালোবাসার কথা বলতে গিয়ে তিনি যেন আবেগে কেঁপে উঠলেন। ওয়াও, ঠিক তাই। তিনি কেবল শব্দ দিয়েই নয়, কবিতার ছন্দ ভাঙার মাধ্যমে নিজের আবেগের গভীরতা বুঝিয়ে দিয়েছেন। মানে যারা তাদের প্রেমিকাকে সূর্য বা তারার সাথে তুলনা করে, তারা আসলে মিথ্যে বলছে। আর আমার প্রেমিকা সাধারণ হতে পারে, তার ত্বক তামাটে হতে পারে, কিন্তু সে বাস্তব। আর আমার ভালোবাসা কোনো মিথ্যে তুলনার ওপর দাঁড়িয়ে নেই। ভালোবাসার মানুষকে কোনো দেবী হিসেবে নয়, বরং একজন রক্ত মাংসের মানুষ হিসেবে তার সমস্ত ত্রুটিসহ গ্রহণ করার মাঝেই যে প্রকৃত রোমান্স লুকিয়ে আছে, এটাই এই সনেটের মূল কথা। এই গভীর আলোচনার পর সনেট 13কে আর কেবল পাঠ্য বইয়ের একটা সাধারণ কবিতা বলে মনে হচ্ছে না। মনে হচ্ছে এটা ভালোবাসা আর বাস্তবতার একটা দারুণ মেলবন্ধন। শেক্সপিয়ার প্রমাণ করেছেন যে কাউকে ভালোবাসার জন্য তাকে আকাশের চাঁদ বা ভোরের সূর্য হতে হয় না। সে যেমন, ঠিক তেমনভাবে তাকে ভালোবাসা যায়। একদম। আর ৪০০ বছরেরও বেশি সময় আগে লেখা এই কবিতাটি আমাদের আজকের দিনের জন্য কতটা প্রাসঙ্গিক। আজকের যুগে আমরা সোশ্যাল মিডিয়ায় কেবল নিখুঁত জীবন আর ফিল্টার করা চেহারার পেছনে ছুটছি, যেখানে বাস্তবতার চেয়ে ভার্চুয়াল নিখুঁত রূপ অনেক বেশি গুরুত্ব পাচ্ছে। নিখুঁত হওয়ার এই নিরন্তর চাপে আমরা আসল মানুষটাকেই হারিয়ে ফেলছি। তাই আমাদের নিজেদের প্রশ্ন করা উচিত, আমরা কি ফিল্টার করা কোনো অবাস্তব ছবিকে ভালোবাসছি, নাকি সেই মানুষটির আসল সত্তাকে? হয়তো সময় এসেছে আমাদের নিজেদের ভালোবাসার সংজ্ঞাগুলোকে নতুন করে মূল্যায়ন করার।